Hello everyone and welcome to the brand new and first ever analytical video of Crick Kinetic. My name is King Shukroy and I will be explaining and discussing about the ODI match between India versus Australia which will be played in Adelaide Oval Ground, Australia. It is second ODI of the BKT series and it will start at 9 a.m. IST. Australia has already 1-0 lead in the series though, but India will be looking to fight back in this series and make it 1-1 a tie. Also, the third ODI will be played in Saturday, but today we will be talking about the second ODI. I will divide this video in segments in which I will discussing about the pitch reports, the playing 11s, the player stats, and what are the advantages of both the teams and what drawbacks can be there between the two teams. First of all, let's go with the date, time, and venue of the match. The date is 23rd October 2025. The time is 9 a.m. and the venue is Adelaide Oval Ground, Australia, which is a beautiful ground and is many sometimes challenging for the batsmen mainly. But yeah, it will be an interesting match to see an interesting fight back in the toughest rivalry. First of all, let's start with the pitch report. That is the order. Obviously, the match is being played at the oval ground. So মানে পিচটা তো দেখার মতনই হবে। অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে র্যাঙ্ক টার্নার পিচ আমরা এক্সপেক্ট করি না, মেবি হবেও না। আপাতত যে কটা ছবি এসেছে তার মধ্যে থেকে ওয়ান ফটো, ওই ছবিটা খুবই মানে অদ্ভুত দেখাচ্ছে, অদ্ভুত না বাট ইয়া, বলা হচ্ছে যে ওভারকাস্ট কন্ডিশনস রয়েছে, আহ বৃষ্টির সম্ভাবনা আছে আজ ওভারনাইট। তো অবভিয়াসলি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউভি লাইটস, যেটা আল্ট্রাভায়োলেট লাইটস ছড়ানো হচ্ছে, পুরো লাগানো হয়েছে পিচের ওপর, যাতে পিচটা তাড়াতাড়ি শুকোয়, তাড়াতাড়ি ড্রাই হয়, যাতে ওভারনাইট বৃষ্টি হলেও বেশি পিচে মানে কালকে খেলা না হতে অতটা প্রবলেম না হয়। সো ওই জিনিসগুলোকে আহ, লক্ষ্য করে এই লাইটস গুলোকে লাগানো হয়েছে। এবার নর্মালি ওভালের পিচে সুইং হয়, পেসারদের জন্য বেশি বেনিফিট অস্ট্রেলিয়ার বেশিরভাগ পিচই। সো অবভিয়াসলি স্টার কাছে যে জস হেজেলউড রয়েছে, আগের ম্যাচে যারা দুর্ধর্ষ বোলিং করেছে, জস হেজেলউড স্পেশালি। তো ইন্ডিয়ার, যদিও বা এখানে বলা হচ্ছে যে পিচটা দেখে বলা হচ্ছে যে কালকে হয়তো, যদি সব ওভারকাস্ট কন্ডিশনস দেখেও যদি ভালো কন্ডিশনস থাকে, তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা এদেরকে বেনিফিট করবে পিচটা, মানে ব্যাটিং পিচ হতে চলেছে। আর আমরা চাই যে আমাদের রূপক কালকে তো অবশ্যই চলুক, কারণ অবভিয়াসলি এটা আমরা বলতে পারছি না কি ওরা রিটায়ার করবে কি করবে না এই সিরিজের পর, কেউ বলতে পারছি না। তো যাই হোক, আহ ওটাকে সাইড রাখছি কথাটাকে। এখন এটা হচ্ছে পিচের ব্যাপারে জানা যাচ্ছে। এবার সেকেন্ড আমি যেটা আসবো সেটা হচ্ছে প্লেয়ারদের স্ট্যাটস। প্লেয়ারদের স্ট্যাটস আপনারা এক এক করে স্ক্রিনে দেখতে পারবেন, আমি এক এক করে ডিসকাস করব। ফার্স্ট অফ অল, আমি মেনলি ইন্ডিয়ার, যেহেতু আগের ভিডিওতেই বলেছিলাম আমি ইন্ডিয়ার ম্যাচগুলোকে কভার করব, ইন্ডিয়ার প্লেয়ারদের ব্যাপারেই বেশিরভাগ বলবো। সো প্রথমে প্লেইং ইলেভেনটা আমি দুটো টিমেরই বলে দিচ্ছি। প্রবাবল প্লেইং যেটা আমার মনে হয় থাকবে, আহ, আমার জন্য আনচেঞ্জ ইলেভেন দুটো টিমের জন্যই। তাও আমি একবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি দুটো টিমের প্লেইং ইলেভেন গুলোকে। ফার্স্টে ইন্ডিয়া দিয়ে শুরু করছি। রোহিত শর্মা 270, স্ট্যাটসটাও একবারই বলবো, এটা প্রথমে বলেই না। রোহিত শর্মা 274 ম্যাচ খেলেছেন, রানস হচ্ছে 11,176 রানস, with an average of 48.6 and strike rate of 92.8, with a best score of, obviously সবাই জানে, আবার বলে দিচ্ছি, বেস্ট স্কোর অফ 264 ভার্সেস শ্রীলঙ্কা ইন কলকাতা, দ্য গ্রেটেস্ট ম্যাচ, ওডিআই ম্যাচ এভার। তারপর
এবার এখানে আমরা বেশ অলসো অস্ট্রেলিয়াতে তাদের ওই গ্রাউন্ড পার্টিকুলার গ্রাউন্ডে আমি স্ট্যাটস গুলো বলবো। বেস্ট স্কোর ইন অ্যাডিলেড ওখানে রোহিত শর্মা খুব ভালো না, রাদার অস্ট্রেলিয়াতেও খুব ভালো স্ট্যাটস নেই। 43 উইথ অ্যান অ্যাভারেজ অফ 19.13, এটা একটু কোথাও না কোথাও মনে হবে যে একটা প্রবলেম দাঁড়াতে পারে, বাট ইয়া ওরা লেজেন্ডস, সো আমরা বলার কেউ নই ওই ওদের স্ট্যাটস এর ব্যাপারে, বাট ইয়া হোপিং ফর দ্য বেস্ট। তারপর সেকেন্ডে আসছে ক্যাপ্টেন শুভমান গিল। ইয়েস, ক্যাপ্টেন। ম্যাচেস খেলেছেন 56, রানস বানিয়েছেন 2785 রানস উইথ অ্যান অ্যাভারেজ অফ 58, স্ট্রাইক রেট 99.3, বেস্ট স্কোর অফ 208 ভার্সেস নিউজিল্যান্ড। হ্যাঁ, রানস ভালো, স্ট্যাটস ভালো, সবই ভালো, বাট হ্যাঁ অবভিয়াসলি এখানে বেস্ট স্কোর ইন অ্যাডিলেড কিছু নেই, কারণ অস্ট্রেলিয়া খুব বেশি খেলেননি। দুটো টেস্ট সিরিজ খেলেছেন, ওডিআই কোনোদিন খেলেনি এই গ্রাউন্ডে অস্ট্রেলিয়াতে। সো স্ট্যাটস কোনো নেই অস্ট্রেলিয়ার পার্টিকুলার ওডিআই ব্যাপারে। হ্যাঁ, এখানে যেটা ব্যাপার হচ্ছে শুভমান গিল অবভিয়াসলি এখন আই থিঙ্ক কারেন্টলি দ্য নাম্বার ওয়ান ওডিআই ব্যাটসম্যান আইসিসি র্যাঙ্কিং এ। যদিও বা আগের ম্যাচে খুব ভালো শটস খেলেছিল, বাট তাড়াতাড়ি আউট হয়ে গেছিল। তো এটা কোথাও না কোথাও এইগুলোকেও মাথায় রাখতে হবে কোচকে, প্লাস আর ওনার উপরে একটা অবভিয়াসলি প্রেশার রয়েছে, ক্যাপ্টেন্সি প্রেশার। অলরেডি ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন, সো একটা প্রেশার তো থাকবেই। গুজরাট টাইটান্সেরও আইপিএল এ ক্যাপ্টেন্সি করেন। সো হোয়াইট বল ক্রিকেটে, টেস্টটা আমরা বাদ দিলে হোয়াইট বল ক্রিকেটে ক্যাপ্টেন্সির অনুভূতি আছে বলা যেতে পারে, একদম ভাবে লাইক সাইডলাইন করা যাবে না। টি-টোয়েন্টি টিমেরও ভাইস ক্যাপ্টেন, এশিয়া কাপেও ছিল, এখনো অস্ট্রেলিয়া সিরিজের যেটা টি-টোয়েন্টির সিরিজ আছে ওটাতেও রয়েছে। এবার আসছি থার্ডে, দ্য মাই ফেভারিট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওডিআই ব্যাটসম্যান। আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি, স্ট্যাটসটাই যথেষ্ট, ছবি না থাকলেও স্ট্যাটসটাই যথেষ্ট। বিরাট কোহলি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওডিআই ব্যাটসম্যান, আবার বলছি আমার কারণ ফেভারিট বলে। ম্যাচেস খেলেছেন 303, রানস বানিয়েছেন 14,181 runs with an average of 57.64, with a strike rate of 93.29 and a best score of 183. আর এনার বেস্ট স্কোর ইন অ্যাডিলেড আমি এটা মিক্স করেই বলছি, আমি কোনোভাবে লাইক ওডিআই এর ব্যাপারটা বলছি না, এটা 141 টেস্টে খেলেছেন। সো এটা নিয়ে কোনো, এনাকে নিয়ে বেশি কিছু মানে লাইক কম্প্যারিজন করার কিছু নেই। ইনি যে, এবার এনার ক্ষেত্রে সেঞ্চুরিজ কথাটাও বলে দিই, ওডিআই সেঞ্চুরি যেটা না বললেই নয়, বলা বাহুল্য, যেটাকে বলে 51 ওডিআই সেঞ্চুরিজ টিল নাও। আর অল ওভার আই থিঙ্ক ইন্টারন্যাশনাল সেঞ্চুরিজ আর 18টা সেঞ্চুরিজ নিয়ারলি লাগবে আর 100 সেঞ্চুরিজ হতে, মানে সচিন টেন্ডুলকারের রেকর্ডকে যদি পেরোতে চান, সব রেকর্ডই মোটামুটি ভেঙে দিয়েছে, স্পেশালি 2023-এর ওয়ার্ল্ড কাপ থেকে। তো ওনাকে নিয়ে অবভিয়াসলি কিছু বেশি বলার নেই আমার, বলার অনেক কিছুই আছে কিন্তু লাইক কম্পেয়ার করার বেশি কিছু নেই। যাই হোক, আহ, চারে আছেন শ্রেয়াস আইয়ার, ভাইস ক্যাপ্টেন, যেটা আমাকে ইমপ্রেস করেছে, ভাইস ক্যাপ্টেন। আমি চেয়েছিলাম ক্যাপ্টেন হোক, কিন্তু যাই হোক ভাইস ক্যাপ্টেন। এটাও যে ওনাকে এই সিরিজে দেওয়া হয়েছে, মানে এটা অজিত আগারকারের, মানে আমরা ধন্য যে অজিত আগারকার ফাইনালি শ্রেয়াস আইয়ারকে নিয়ে কিছু ভালো করেছে। ম্যাচেস খেলেছেন 71, রানস বানিয়েছেন 2,856 রানস উইথ অ্যান অ্যাভারেজ অফ 47.6, বেস্ট স্কোর ইন অ্যাডিলেড তার এখনো নেই, কারণ অ্যাডিলেডে উনি খেলেননি, লাইক ওডিআইও খেলেননি, কোনো এক্সপিরিয়েন্স নেই অ্যাডিলেডে খেলার। সো একটা জিনিসই ভালো, উনি ভাইস ক্যাপ্টেন। আগের ম্যাচে রান বানাতে পারেনি, আগের ম্যাচে আমি কাউকেই বলবো না যে খারাপ খেলেছে বা কেউ লাইক ওরম ভাবে, কারণ কেউই রান পায়নি। কে এল রাহুল এরা জাস্ট ক্যামিও খেলেছে, বাট
রান সেভাবে বলতে গেলে কেউই পায়নি। শ্রেয়াস আইয়ার আগের ম্যাচে স্টার্ট ভালো করেছিল, বাট একটা ভালো ডেলিভারি ছিল জস হেজলউডের থেকে, তো অবভিয়াসলি আউট হয়ে গেছে। ওই শর্ট বলের প্ল্যানটা, ওটা সবার, মানে শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে সব বোলারদেরই থাকে। অ্যান্ড এটা শ্রেয়াস আইয়ারকে একটু চিন্তা করতে হবে, যদিও বা আগে এটা ওনার সব থেকে উইক পয়েন্ট ছিল, বাট এখন অনেকটা রিকভার করেছেন, স্পেশালি ওয়ার্ল্ড কাপের পরে ওয়ার্ল্ড কাপে অনেকটা রিকভার করেছেন। সো এটা একটা ভালো জিনিস। আর এখন কিছুটা না হলে অনেকটাই এক্সপিরিয়েন্স রয়েছে ইন্ডিয়া এর ক্যাপ্টেন্সি। এই রিসেন্ট ইন্ডিয়া এর সাথে যে অস্ট্রেলিয়ার ম্যাচ হলো সেখানে ক্যাপ্টেন্সি করেছেন, ভালো খেলেছেন। সো এক্সপেকটেশনস এনাকে নিয়ে আমার অনেক সবসময় হাই থাকে, তো সবসময় থাকবে এর আরো যতদিন খেলবেন। এবার 5 নম্বরে আসছি কে এল রাহুল, উইকেট কিপার, উইকেট কিপার ব্যাটসম্যান। কে এল রাহুল আমাদের ক্রাইসিস ম্যান অফ ইন্ডিয়া হয়ে গেছে। এটা কে এল রাহুল 2.0 ভার্সন চলছে। আমরা যে আগের কে এল রাহুল ছিল, যখন লাইক ফ্রম মিড 2019 টু 2022, যে কে এল রাহুল ছিল সেখান থেকে এই 2023 থেকে টিল নাও যে কে এল রাহুল পুরো ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। মানে খেলার টেকনিক পাল্টেছে, খেলার অবভিয়াসলি ব্যাটিং এর পজিশন পাল্টেছে। বিভিন্ন জায়গায় ব্যাটিং করেছেন, কখনো পাঁচে নামিয়ে দেওয়া হচ্ছে, কখনো একে নামে করে দেওয়া হচ্ছে, ওপেনিং এ পাঠানো হচ্ছে। রেড বলে তো লাইক আগে কখনো পাঁচে ব্যাট করতে নামতেন, তো কখনো ওপেনিং করতে নামতেন, এখন ফিক্সড ওপেনারই। সো হ্যাঁ, আর ওডিআই তে আগে ওপেন করতেন রোহিতের সাথে, এখন তো পাঁচে নামেন, 5 বা 6-তে নামেন। পাঁচটাই ওনার সব থেকে বেস্ট পজিশন, বাট সবসময় 5 নম্বরে খেলেন না, 6 নম্বরেও নামেন, কখনো তো সাতেও নামেন। মানে উনি আর কি একটা ফিনিশারের রোল প্লে করছেন এই টিমে। বাট একটা জিনিস হয়েছে, উনি কখনো চোক করেননি। এই কারেন্টলি আমি কথা বলছি, কারেন্টলি যে ফেজটা চলছে তার মধ্যে কোনো ম্যাচে চোক করেন। যখন ইন্ডিয়ার প্রবলেম হয়েছে উনি হাত তুলেছে, উনি খেলেছে। হ্যাঁ, অবভিয়াসলি তার সাথে পার্টনারশিপ হয়েছে অন্য ব্যাটসম্যানদের, বিরাট কোহলি বলুন বা যারাই আছে, যারা থাকবে। বাট ইনি সবসময় একটা ব্যাকফুটে রাখেননি কোনোদিন, টিমের জন্য সবসময় খেলেছেন। দ্যাটস আ গুড থিং। অ্যান্ড এনার সাথে সবসময় হোপস থাকে, সবারই হোপস থাকে। এনার স্ট্যাটস গুলো একটু বলে দিই। ম্যাচেস খেলেছেন 86, রানস বানিয়েছেন 3081 রানস with an average of 48.9, স্ট্রাইক রেট অফ 88.5। ওডিআই স্ট্রাইক রেট ম্যাটার করে না। যখন আপনি সত্যি ভালো খেলতে পারেন, আপনি একটা ফিনিশারের রোল প্লে করছেন, আপনি লাস্টে এসে মারেন, আগে খেললে স্লো খেলেন কিন্তু ইনিংস বানান, তো স্ট্রাইক রেট ডাজেন্ট ম্যাটার টু মি। বেস্ট স্কোর, ক্যারিয়ার বেস্ট স্কোর 112। বেস্ট স্কোর ইন অ্যারেবিয়ার এখনো অব্দি নেই কোনো, লাইক ওডিআই তে তো কোনো খেলেননি এখনো, সেরকম ভাবে কিছু নেই বেস্ট স্কোর। সো at নাম্বার 7 পরের প্লেয়ারে যাচ্ছে, at নাম্বার 6 অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল, উনিও কাইন্ড অফ আ ব্যাকবোন অফ টিম ইন্ডিয়া হয়ে গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে উনি একজন ব্যাকবোন অফ টিম ইন্ডিয়া হয়ে গেছেন। ওনারও লাইক ব্যাটিং যখন একটু করে ওনাকে ব্যাটিং কোল্যাপস করে, আগের দিনও তাই হয়েছে, 5 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল। নামিয়ে দেওয়া হয়নি, রাদার প্রমোট করা হয়েছিল, সরি। তো উনি দেখা গেছে যে উনি পার্টনারশিপ বানিয়েছে, আগের ম্যাচে উনি কে এল রাহুল 38 বানিয়েছে, উনিও লাইক থার্টিজ এ গেছেন। তো এই দুটো ব্যাটসম্যানই আছে যারা একটু হোপস দিয়েছে যে ভালো, আমরা একটা স্টিল একটা উইনিং হোপস রাখতে পারি। এনার স্ট্যাটস গুলো বলে দিই, অলরাউন্ডার, আমি ব্যাটিং স্ট্যাটসই বলবো এখন। ম্যাচেস খেলেছেন 69, রানস বানিয়েছেন 814 উইথ অ্যান অ্যাভারেজ অফ 22.6 and a strike rate of 91. বেস্ট স্কোর ব্যাটিং এ 64, বেশি কিছু নেই, বাট হ্যাঁ ভালো খেলেন। যখনই ক্রাইসিসে আসে ওনাকে আগে পাঠানো হয়, উনি ভালো খেলেন, দ্যাটস দ্য মেন থিং। আর বেস্ট স্কোর ইন অ্যাডিলেড কিছু নেই এখন অব্দি। আম, এবার নাম্বার 7, ডেবিউট্যান্ট, আগের ম্যাচের ডেবিউট্যান্ট, যিনি কিছু না হলেও একটু ইমপ্রেস তো করেইছেন। অস্ট্রেলিয়া আগে টেস্ট খেলতে এসেছিলেন, তখনও
ফাটাফাটি একটা পারফরমেন্স দিয়েছিলেন। সো নীতিশ কুমার রেড্ডি আইপিএল থেকে ইমার্জিং ক্যাপ, সেখান থেকে এখন লাইক ইন্ডিয়ার অল ফরম্যাট তো হয়েই গেছে বলা যায়, কারণ টেস্টে খেলেন, টি-টোয়েন্টিতেও আছেন, ওডিআইতে তো হয়েই গেল না, ডেবিউ নিয়ে একজন অল ফরম্যাট প্লেয়ার হয়ে গেলেন। ম্যাচেস একটাই তো এনারা স্ট্যাটস আমি ভালো করে কিছু বলছি না, একটা ম্যাচে খেলেছেন, 19 রান বানিয়েছেন, অ্যাভারেজ স্ট্রাইক রেট 172.7, অ্যাটাকিং স্ট্রাইক রেট আগের ম্যাচে তাড়াতাড়ি খুব লাস্টে এসে ক্যামিও খেলেছিল, তো স্ট্রাইক রেটটা এখন তো বেশি থাকবে, আর এটা যেন ভবিষ্যতেও বেশি থাকে এটাই আমরা চাইবো। হুম। সো নাম্বার 8-এ আছে হচ্ছে ওয়াশিংটন সুন্দর। ইনি আহ ইনিও কাইন্ড অফ অল ফরম্যাট, তো ইনি কিন্তু ফরম্যাট খেলেন, বা টি-টোয়েন্টিতে সবসময় উনি থাকেন না, মেইনলি ওডিআই আর টেস্টে ওনাকে সিলেক্ট করা হয়, আগে থাকতেন টি-টোয়েন্টি। সো 24টা ম্যাচ খেলেছেন, রানস বানিয়েছেন 339, অ্যাভারেজ উইথ অ্যান অ্যাভারেজ অফ 22.6, স্ট্রাইক রেট অফ 83.9, অ্যান্ড বেস্ট স্কোরার কিছু নেই। তো বেশিরভাগই আমরা দেখছি কি ইয়াং প্লেয়ার্স রয়েছে, অতটা এক্সপিরিয়েন্স নেই, ইনএক্সপিরিয়েন্স টিমই আছে, বাট হ্যাঁ আমরা ভালো খেললে, কন্ডিশনস গুলোকে ভালো বুঝলে আমার মনে হয় কি সে যতই ইয়াং হোক আর যাই হোক ভালো খেলতে পারবে। সো আজ যেখানে এত বড় বড় ভালো মানে যেটাকে হিন্দিতে বলে দিগ্গজ আছে সব, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারও এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছেন। সো এরা আছে, তো সেখানে মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে, ইয়াংস্টার যতই হোক। আর সব এক্সেপ্ট ওডিআই বাদ দিলে তো সব জায়গায় এখন ইয়াং প্লেয়াররাই খেলছে ইন্ডিয়ার হয়ে। টি-টোয়েন্টি বলুন, টেস্ট বলুন, ইয়াং প্লেয়াররাই খেলছে তারা। হ্যাঁ, টি-টোয়েন্টির কথা আলাদা, টি-টোয়েন্টি এখনো হয়তো এরকম সেনা কান্ট্রিতে খেলেনি, লাইক সো যাই হোক, টি-টোয়েন্টিটা টি-টোয়েন্টির সময় বলবো, এখন আর বলছি না। তো নেক্সট প্লেয়ার হচ্ছে আমাদের এবার বোলিং ইউনিট শুরু হচ্ছে। বোলিং ইউনিট আগেও চলছিল, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, এরা তিনজনে ব্যাটও করেন, বলও করেন। তো মেন এবার যারা ফুললি বোলার তাদের এতে আসছে এখানে, অবভিয়াসলি আমি উইকেটস গুলোর ব্যাপারেই বলবো, তাদের বোলিং পারফরমেন্স নিয়ে। হর্ষিত রানা 6টা ম্যাচ খেলেছেন, 10টা উইকেট নিয়েছেন, ইকোনমি 5.80 উইথ অ্যান অ্যাভারেজ 23.4। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে চাই, হয়তো অনেকেই ভাববে যে আমি কেন, মানে গৌতম গম্ভীর আমি কি করে হয়ে গেলাম যে এখানে আমি হর্ষিত রানাকে আগের ম্যাচের পর রাখছি। কারণ আছে, আমি রাখছি এই কারণেই যাতে আমার মনে হয় আগের ম্যাচে বল উনি ভালো জায়গায় ফেলছিলেন। হ্যাঁ, হয়তো একটা প্রেসারে এসে ওই দিন রানস কম ছিল, একটা প্রেসার ছিল, তাই জন্য রান খাচ্ছিলেন, বাট কোথাও না কোথাও কিছু কিছু বল ওই মেনলি দেখবেন আপনারা দেখতে পাবেন যারা দেখেছেন ম্যাচটাকে, মিচেল মার্শকে আগের ম্যাচে কয়েকটা ওই প্রথম দিকের ওভারে একটু প্রবলেমে দিয়েছিল মিচেল মার্শ। আর মিচেল মার্শই ছিল মেইনলি, ট্রাভিসের তো আউট হয়ে গেছে না, মিচেল মার্শই ছিল, তো মিচেল মার্শকে একটু প্রবলেমে দিয়েছিলেন আপনি, আহ লাইক চান্সেস ক্রিয়েট করেছিলেন। এই চান্সেস গুলো ক্রিয়েট করেছিলেন উনি, তো কোথাও না কোথাও আমার মনে হয় যে আরেকটা চান্স দেওয়া উচিত, কারণ আই নো কি এটা ডিসাইডিং সিরিজ হবে, ডিসাইডিং ম্যাচ হবে কালকের ম্যাচটা, কারণ যদি অস্ট্রেলিয়া জিতে যায় সিরিজ গেল, ওডিআই সিরিজ গেল, আর যদি ইন্ডিয়া জেতে তো অবভিয়াসলি 1-1 টাইপ থাকবে, আর একটা ম্যাচ থাকবে আমরা যদি জিততে পারার জন্য, অস্ট্রেলিয়া মানে একটা টাই ব্রেকার ম্যাচ হবে বলতে গেলে, থার্ড ম্যাচটা। সো যাই হোক, আমার মনে হয় একটা চান্স দেওয়া উচিত। অনেকেই হয়তো এটা নিয়ে ডিসঅ্যাগ্রি করতে পারে, বাট হ্যাঁ, এটা আমার আমার ওপিনিয়ন। নাম্বার 10-এ আসছে অর্শদীপ সিং, লেফট আর্মার, ইন্ডিয়ার জন্য টি-টোয়েন্টিতে হাইয়েস্ট উইকেট টেকার এখন অব্দি। ওডিআইতে অত সুযোগ পাননি, খেলেন উনি, বাট হ্যাঁ এনার কোথাও না কোথাও ইনিও আগের ম্যাচে একটু উইকেটস তো ইনি প্রথমে নিয়েছিলেন, ট্রাভিস হেডের বড় উইকেট নিয়েছিলেন আগের ম্যাচে। তো
হ্যাঁ, এনাকে খেলানো উচিত। ইনি একজন মিডিওকার ভালো লেফট আর্মার, তো একটা সব থেকে বড় ব্যাপার। এখানে একটা ব্যাপার আসবে যে পেস উইকেট হলে হয়তো ইনি খেলবেন, আর যদি বাই চান্স স্পিন উইকেট হয় তো মেবি চান্স আছে কি এনার জায়গায় বা হর্ষিত রানার জায়গায়, কারণ মোহাম্মদ সিরাজকে আমার মনে হয় না একে বসানো উচিত বা বসাবেও। আহ যদি স্পিন উইকেট থাকে মেবি আর্শদীপ বা হর্ষিত রানার মধ্যে কাউকে একজন ড্রপ করে কুলদীপ যাদব খেলতে পারে, উইচ ইজ আ গুড থিং দো, কারণ একজন লেফট আর্মারের দরকার। লেফট আর্ম যে একটু লেগ স্পিন করতে পারে, একটু লেফট আর্ম চিনাবেন, তো ইটস আ গুড থিং যদি হয়। যাই হোক, অর্শদীপ সিং এর স্ট্যাটসটায় আসি। 10টা ম্যাচ খেলেছেন, 15টা উইকেটস নিয়েছেন, ইকোনমি 5.26 এর, অ্যাভারেজ উইথ অ্যান অ্যাভারেজ অফ 23.5। সো বলেই দিলাম অর্শদীপ সিং এর ব্যাপারে, আর কিছু বেশি বলার নেই। তারপর নাম্বার 11 লাস্ট, মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজকে তো এখন মানে লাইক মিমের জগতে মোহাম্মদ সিরাজকে মোহাম্মদ সিরাজ বলা হয় না, মোহাম্মদ ভিভিয়ান রিচার্ডস সিরাজ, অনেক কিছুই বলা হয়। একটা বড় নাম হয়ে গেছে ওরা, ডিএসপি, সরি, ডিএসপি মোহাম্মদ ভিভিয়ান রিচার্ড সিরাজ, অনেক কিছু একটা বড় নাম বলা হয়। তো যাই হোক, আহ, ওনার স্ট্যাটসে আসি এবার। 45টা ম্যাচ খেলেছেন, 71 উইকেটস নিয়েছেন, ইকোনমি উইথ an economy of 5.19 and an average of 24.3। ইনি একজন এখন কারেন্টলি ভালো ফর্মে যাচ্ছে, বোলিং ফর্ম এনার খুবই ভালো চলছে সেই আইপিএল থেকে দেখতে গেলে। ভালো উইকেটস নিয়েছেন, টেস্টে তো দুর্দান্ত বোলিং চলছে ওনার, দুর্দান্ত ফেস চলছে, ডাব্লিউটিসি সাইকেলে সব থেকে বেশি টেস্ট উইকেটস এখন অব্দি ওনার রয়েছে। ওডিআইতেও আগের ম্যাচে হয়তো অতটা উইকেটস পাননি বা লাইক ইমপ্রেস করতে পারেনি, বাট আগের ম্যাচের দেখে আমরা বেশি কিছু বলার বলতেও পারি না, বিকজ অবভিয়াসলি আগের ম্যাচে রানস ভালো হয়নি, কোনোটাই আমাদের দিকে যা আসেনি। সো আমার মনে হয় অবভিয়াসলি উনি নেক্সট ম্যাচে, কালকের ম্যাচে কামব্যাক করবেন, সেটাই আমরা এক্সপেক্ট করব। সো যাই হোক, এটা হলো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। এবার অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একসাথেই দিয়ে দেবো। আর অস্ট্রেলিয়ারটা বলছি না, অস্ট্রেলিয়ার ওপেনিং এ ট্রাভিস হেড আছেন, ম্যাথিউ উইথ মিচেল মার্শ ক্যাপ্টেন। তিনি জানেনই, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি আর অস্ট্রেলিয়ার বলে আর বলছি না। তো যাই হোক, উম, এবার এখান থেকে আমি আসছি উইন প্রেডিকশনে। আমি একটা লাইক প্রেডিক্ট করছি যে কে জিততে পারে আর কতটা, কার কি জেতার সম্ভাবনা রয়েছে, কোথায় কি অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে এবার আসছি। আমার মতে কালকের ম্যাচটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুটো 50-50% চলছে। আমি প্রপারলি এখন এই ম্যাচটা আমি বলতে পারবো না, কারণ আগের ম্যাচে যা হয়েছে সেখান থেকে মানে আমি এখন ইন্ডিয়া জিতবে সেটাও বলতে পারছি না, আবার সে কোথাও না কোথাও নেক্সট সেশন থেকে আমি এটাও বলতে পারছি না যে অস্ট্রেলিয়া জিতবে একেবারে। 50-50 একটা ব্যাপার রয়েছে, আর এটাই চলে এই দুটো টিমের মধ্যে। ভালো এটাকে অ্যাকচুয়ালি রাইভালরি বলে। আজকাল ইন্ডিয়া পাকিস্তানকে রাইভালরি কেন বলে আমি জানি না, বাট দিস ইজ দ্য রিয়েল রাইভালরি, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, টাফেস্ট রাইভালরি যাকে বলা হয়। ও ইন্ডিয়া পাকিস্তান আর রাইভালরি বলে কিছু নেই, ওটা একটা খেলা হয়ে গেছে, বাচ্চাদের খেলা হয়ে গেছে। যাই হোক, তো আমার এটাই মত যে 50-50 একটা চলবে, একটা ভালো ম্যাচ হবে, এটাই আমরা এক্সপেক্ট করবো। এখানে অ্যাডভান্টেজ অবভিয়াসলি অস্ট্রেলিয়ার বেশি থাকবে, ওদের হোম গ্রাউন্ড, ওদের কন্ডিশনস পুরোপুরি ডিফারেন্ট একটা অন্য কান্ট্রিতে থেকে। ইংল্যান্ডে যা হয় আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিউজিল্যান্ড এখানে এইসব কান্ট্রিজে যা হয়, সাউথ আফ্রিকারটা এক্সেপশনাল ইন কেস অফ টেস্ট ম্যাচেস, বাট হ্যাঁ এই তিনটে নেশনসে যা হয় সেখান থেকে অস্ট্রেলিয়ার কন্ডিশনস পুরোপুরি আলাদা। যেভাবে একটা পেস পেসি উইকেট হয়, এত কি এত এত বাউন্স করে, আর অস্ট্রেলিয়ান বোলারদের জন্য ওটা হেভেন বলা যেতে পারে, ওই জন্য ওদের রেকর্ড আলাদাই আর রয়েছে ওখানে। বাট হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়া আগেও খেলেছে, আগেও সিরিজ গিয়ে জিতেছে অস্ট্রেলিয়ায়, তো এটা আমরা বলতে পারি না।
যখন আমাদের টিমে এত বড় বড় প্লেয়াররা রয়েছে। এটাই আহ, যদিও বা এগুলো অস্ট্রেলিয়ার অ্যাডভান্টেজ, ইন্ডিয়ার ডিসঅ্যাডভান্টেজ আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, কোথাও না কোথাও একটু তো ব্যাকফুটে থাকবে যদি প্রপার প্রিপারেশন না হয়। আগের ম্যাচে প্রিপারেশন প্রপার ছিল না, এটাই অ্যাকচুয়ালি মেন রিজন। কারণ আমরা এত ব্যাটিং এ আমাদের কোলাপস হয়েছিল। লাইক টেস্ট সিরিজ, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হয়েছিল তার পরের দিন গিয়েছিল, বাট একদম 3 দিন, লাইক সব যদি আমরা কেটে ছুড়ে দিই তাহলে 3 দিন হয়তো ছিল যারা ইন্ডিয়া প্রপারলি প্র্যাকটিস করেছিল। আর অস্ট্রেলিয়া প্র্যাকটিস করতে গেলে, অস্ট্রেলিয়া খেলতে গেলে 3 দিন ইজ নট এনাফ অ্যাট অল। অস্ট্রেলিয়ায় খেলা মানে বোর্ড এক্সামের প্রিপারেশন, ওরকম আমি মনে করি। অস্ট্রেলিয়ায় খেলা ইকুয়ালস টু বোর্ড এক্সামের প্রিপারেশন নেওয়া। দুটো দুটো ইকুয়ালি আই থিঙ্ক ডিফিকাল্ট। সো সেরকম ভাবে প্রিপারেশন নেওয়াও দরকার। তো সেটা একটা ব্যাপার, ফ্যাক্টর আমি মনে করি যে ছিল। এবার অবভিয়াসলি আহ এখন ওরা পড়তে খেলেছে, পড়তে পেসি উইকেট বাউন্সি উইকেটে একটু হলেও একটা আন্দাজ লেগেছে যে বাকি যে দুটো জায়গা আছে, সিডনি আর অ্যাডিলেড আর সিডনিতে, সেখানে কিরকম ভাবে উইকেট কাজ করবে বা উইকেটে কিরম পেস আসবে এক্সেট্রা। এবার তো আহ দেখা যাবে যে কি অ্যাকচুয়ালি কি হয়। হোপিং ফর দ্য বেস্ট অ্যাকচুয়ালি। কারণ দুটো ভালো টিম, আমি বারবার বলছি একই কথা, দুটোই ভালো টিম। দুজনেই দুজনেই চেষ্টা করেন, দুজনেই ফাইট দেন। তো একটা হোপস তো থাকি, ভালো হোপসই থাকবে। একটা ভালো ম্যাচ হোক, টান টান ম্যাচ হোক, ওয়ান সাইডেড ম্যাচ হওয়া ভালো লাগে না, একটা রোমাঞ্চকর ম্যাচ হোক। কিন্তু আমি চাইবো অবভিয়াসলি ইন্ডিয়া জিতুক। আমি না, সবাই চাইবে, এখানে যে দর্শক, আমার অস্ট্রেলিয়ার দর্শক, আমার মনে হয় না এই ভিডিও দেখবে বলে। দেখলেও বুঝবে না, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আহ এগুলোই বলার ছিল এক্সট্রা, এছাড়া আমার কিছু বলার নেই। যদি আমি চেষ্টা করব যে কালকের ম্যাচে মাঝে মাঝে যদি কিছু লাইক অদ্ভুত ঘটে বা কিছু বলার মতন থাকে, আমি সেগুলো একটা ছবি ছোট ছোট করে কমিউনিটি পোস্ট দেবো, যেখানে আপনার দেখতেই পাবেন। আর লাস্টে কে জিতলো সেটার ব্যাপারে একটা কমিউনিটি পোস্ট আমি দেবো। বাস চ্যানেলটাকে শুধু তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপতে হবে, এটাই যা দরকার। সবথেকে বেশি লাইক, যদি ভালো লেগে থাকে লাইক তো করতেই হবে। আর কিছু বলার বেশি নেই। আই থিংক কালকের ম্যাচটা উইল বি অ্যান ইন্টারেস্টিং ওয়ান। ইন্ডিয়া একটু ব্যাকফুটে, সিরিজ এক প্রথম ম্যাচ হেরে গেছে, সেকেন্ড ম্যাচ একটা প্রেশার থাকবেই। তার উপরে আবার রোহিত শর্মা, বিরাট কোহলি এরা অনেকদিন পর খেলছে, 7 মাস পর ক্রিকেট খেলছে, ক্রিকেট ফিল্ডে নেমেছে। যদিও প্র্যাকটিস দুজনেই করেছেন, বাট সেই প্র্যাকটিস করেছেন, কেউ করেছে ইংল্যান্ডে তো কেউ করেছে মুম্বাইতে। তো দুটো অবভিয়াসলি ওগুলো পুরো প্র্যাকটিস তো করেছেন জাস্ট ব্যাটে বল আসার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু প্র্যাকটিস হয়নি বিকজ কন্ডিশনস। অস্ট্রেলিয়ায় একটা জিনিসই ম্যাটার করে, সেটা হলো কন্ডিশনস। আর অস্ট্রেলিয়ার পেসই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। তারপর যখন সামনে মিচেল স্টার্ক, জশ হেজেলউডের মতন বোলাররা থাকে, এই দুজনই যথেষ্ট। প্যাট কামিন্স নেই এই স্কোয়াডে ইনজুরির জন্য, কিন্তু আমার বলছি আমি এই দুজনই যথেষ্ট একটা ইন্ডিয়ার পুরো ব্যাটিং লাইন আপকে খেয়ে নেওয়ার জন্য। তারপর তার উপরে তো এদের অলরাউন্ডারে ভর্তি রয়েছে, মানে ভর্তি অলরাউন্ডার। আই থিঙ্ক অলরাউন্ডারই এদের কি, যাতে এরা এত ম্যাচ জেতে, এত ট্রফিস জিতেছে। মিচেল ওয়েন আছে, যদি টিম সেম থাকে আমি সেই হিসেবে বলছি, মিচেল ওয়েন আছে, আরো অনেক রয়েছে। মার্কাস স্টোইনিস তো রিটায়ারমেন্ট নিয়েছেন, উনি আগে ছিলেন মিচেল ওয়েনের জায়গায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওর জন্য বেশি ওয়েট করতে হবে না, জাস্ট নেক্সট ম্যাচ, কালকের ম্যাচের পরের দিনই ভিডিওটা আসবে, যেদিন ওই দিন ওই কালকের ম্যাচের আমি রিভিউ করব, প্লাস থার্ড ওডিআইয়ের আমি এই সেম অ্যানালিটিক্স করব। অবভিয়াসলি হ্যাঁ, একটা কথা আমি এখানে বলে দিতে চাই, যদি কিছু
মনে হয় যে আমার এখানে বেটার করতে হবে, কারণ অবভিয়াসলি দেখুন আমি নতুন এই পুরো প্ল্যাটফর্মটাতে, আমি নতুন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আগের ভিডিওটা লাইক 2 মিনিটের হয়েছিল, আজকেরটা আমি দেখছি এখানে 30 মিনিটের হয়ে গেছে। সো যদি কিছু মনে হয় আমার কোন জায়গাগুলোতে, এরিয়াস গুলোতে ঠিক করতে হবে, আমার মাইকটা এখন অব্দি অতটা প্রপার নয়, আমার হয়তো ভয়েসে প্রবলেম হতে পারে, একটু কটা দিন একটু আপনাকে কষ্ট করতে হবে, আমি এটাকে ফিগার আউট করে অবভিয়াসলি এটাকে আমি ঠিক করবো। I will try to figure out. So I will try my best because obviously এটা একটা বড় জিনিস, যা ক্রিকেট অ্যানালাইজ করা অনেক কষ্ট করে করতে হয়েছে, এখন এডিটিং করতে গিয়ে আরো কষ্ট করতে হবে। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশন টিপে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পান। Till here for today, guys. This is King Shuk signing off from Cricket Kinetic. Thank you.